আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, আজকেও আলোচনা করতে চাই এবং এই আলোচনার জন্য অতিথিরা আমাদের সাথে স্টুডিওতে হাজির হয়েছেন। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেল, আহ্বায়ক মিডিয়া সেল বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। ধন্যবাদ। রয়েছেন হাসনাত কাইয়ুম, সভাপতি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন মোহাম্মদ শিশির মনির, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট এবং সাবেক সাধারণ সম্পাদক ইসলামের ছাত্র শিবির, আপনাকে আলোচনায় স্বাগত। আমরা আলোচনা শুরু করছি একটু মওদুদ আলমগীর পাবেল, একটু আপনাকে দিয়েই একটু মন্তব্য ধরে আসলে একটু আপনার মন্তব্য জানতে চাইব। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে আপনারা বিভিন্ন দলের শাসন দেখেছেন, দুর্নীতি আর দুঃশাসন, গুম খুম, বিরোধী দলের উপর নির্যাতন নিষ্পেষণ দিয়ে ভরপুর ছিল সেই শাসন এবং এই ভাগ্য উন্নয়নের জন্য জামাত ইসলামী দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই যে বিভিন্ন দলের অবস্থানের প্রেক্ষিতে দুদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেকটি প্রসঙ্গ টেনে আনছিলেন। তিনি বলছিলেন, যারা বলেন অমুককে দেখুন তমুককে দেখুন, তাদেরকে দেশের মানুষ ৭১ সালে দেখেছে। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে যদি প্রতিপক্ষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তখন আসলে আবার সেই পুরনো ৭১কে ফিরে যাওয়ার এটি আসলে কেন, এবং তাও আবার কোন দলকে? জামাত ইসলামী, যাদের সাথে আপনাদের দীর্ঘ বন্ধুত্ব ছিল, এমনকি জামাতের যত পজিটিভ দিকগুলো বা তারা যখন সামনের দিকে এগিয়েছে সেগুলো বিএনপির আমলেই। গোলাম আজম বাংলাদেশে এসেছিলেন ৭৮-এ, কিংবা ৭১-এ বাংলাদেশে ৯১-তে ক্ষমতায় এসেছিল বিএনপি। এরপরে মোট কথা পুরো সময়টাতে তো আপনাদের বন্ধুই ছিল। এখনকার এই বিরোধটি কেন আসলে? আমি তো মনে করি না যে বিএনপি এমন রাজনৈতিক দল যেখানে তাদের বন্ধুত্বের যে বাতাবরণ সেটাকে তারা কখনো এটাকে বিষাক্ত বা কলুষিত করতে চায়। রাজনীতিতে কথোপকথন থাকে, এটা আমরা সবাই জানি। আর যে প্রসঙ্গ নিয়ে আপনি কথাগুলো তুলেছেন, দুটি দলের মোটামুটি শীর্ষ দুইজন নেতার বয়ানকে আপনি সামনে এনেছেন, এগুলো সব ব্যাখ্যাত। আমার মনে হয় না যে এখানে আমার আলাদা করে মন্তব্য করবার কিছু আছে, কারণ অত বড় মাপের নেতাদের বক্তব্যকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করাটা এটা আমার জন্য খুব বেশি সঙ্গত বা পরিশীলিত মনে হয় না, যেটা আমার করবার দরকার আছে। আমার মনে হয় যে রাজনীতিতে যে কোনো একটা প্রাসঙ্গিকতার বাইরে গিয়ে আমরা নির্বাচনকে সামনে রেখে যখন রাজনীতির কথা বলছি, মূলত তো এই কথাগুলো তো সবই তো নির্বাচন কেন্দ্রিক। আমার মনে হয় যে এইরকম জায়গাতে আমাদের কথাগুলো মোটামুটি কিছুটা একাডেমিক হওয়া দরকার। এখানে আমরা যদি এখানে বসেও যদি সেই একই জিনিসেরই যদি পারস্পরিক চরিত্র হননের কাজে যদি আমরা লেগে যাই, তাহলে আমার মনে হয় যে জনগণের জন্য যে আমাদের কাজ করবার যে জায়গাটা আছে, আমাদের কাছে যে জনগণের প্রত্যাশার যে জায়গাগুলো আছে, সেগুলোকে আমরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাব, বিচ্যুত হব। আপনারা জানেন যে যিনি জনাব তারেক রহমান এই কথাগুলো কোথায় বলেছেন, যখন যিনি দেশ গড়ার পরিকল্পনার একটি অনুষ্ঠান, যেটিকে একটা মত বিনিময় সভা, সেখানে দেশের সকল জায়গা থেকে তিনি আমাদের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, তাদের প্রতিনিধি দলকে ডেকেছেন এবং এটা অন্যের ঠিক ছিদ্রান্বেষণ করবার উদ্দেশ্যে না, অর্থাৎ আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপি কী করতে চায় তার সুনির্দিষ্ট একটা কর্মপরিকল্পনা সেখানে আছে, সেটা তাদের সামনে তুলে ধরা হচ্ছে যাতে তারা এই কথাগুলোকে মাঠ পর্যায়ে নিয়ে যেতে পারে। সেখানে ফ্যামিলি কার্ডের কথা আছে, যে একটা ফ্যামিলি কার্ড করলে একটা পরিবার সেখান থেকে কীভাবে উপকৃত হতে পারে। সেখানে কৃষক কার্ডের কথা আছে, যেখানে একটা কৃষক একটা ফসলের ক্ষেত্রে তার সার, বীজ এবং কীটনাশক সেটা সরকার কিভাবে তাকে বিনামূল্যে সরবরাহ করতে পারে, তার ফসল হানির যে প্রোটেকশন সেটা কিভাবে নিশ্চিত করবে। মৎস্য চাষি কিংবা গবাদি পশু বা পোলট্রি যারা দেখছেন তাদের জন্য সুরক্ষা কোথায় আছে। এর পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে আমরা কী করতে চাই, স্বাস্থ্যের জন্য আমাদের কর্মপরিকল্পনা কী, এবং পরিবেশের জন্য আমরা কী করতে চাই, এবং সর্বোপরি কর্মসংস্থানের কথা যেটা আমরা বলবার চেষ্টা করেছি যে আমরা 18 মাসে প্রায় 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা এই পজিটিভ জায়গায় থাকতে চাই, ইতিবাচক জায়গায় থাকতে চাই, কারণ মানুষ কিন্তু দিন শেষে জানতে চাইবে যে তার জন্য রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে তারা জয়লাভ করলে তারা কী করবে। এখানে কিন্তু কেউ ওই কথা শুনতে চায় না যে আমি কে কাকে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারলাম বা কে কতটা অন্যের চরিত্র হনন করতে পারলাম, সেটা না। তবে একটা জিনিস বোধহয় এখানে জানা দরকার, সেটা হচ্ছে যে এই কথাগুলো বলতে গেলে হয়তো অনেকেই বলবেন যে এগুলো স্বপ্ন, এগুলো খুবই বেশি অলিক কল্পনা বা খুবই উচ্চাভিলাষী পরিকল্পনা, কিন্তু আমরা কিন্তু এখানে শুধু কথা বলিনি, সেগুলো বাস্তবায়ন কৌশল কতদিনে করা যাবে, এর অর্থায়ন কোথা থেকে হবে, এটাকে দুর্নীতিমুক্ত কীভাবে রাখা যাবে, স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে, সেগুলো সবগুলো মিলে কিন্তু জনাব তারেক রহমান একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দিয়েছেন। আর বাকিটুকু যেটা সেটা হচ্ছে যে দেখুন, ইতিহাসই বলুন
আর অন্য কথাই বলুন, আমরা তো খুব বেশি অতীতে চলে যাইনি, আমাদের ইতিহাসটা মাত্র 55 বছর এইরকম সময়কালের কাছাকাছি আছে। তো এটা খুবই তাজা ইতিহাস, এখানে কার কোথায় কী অবদান, কোথায় ছিল কে, আমরা কোথায় কে কী করেছি এবং জনগণ সেগুলোকে কীভাবে গ্রহণ করেছে সেটাও জানা আছে আমাদের। এবং জোটসঙ্গী হিসাবে আমাদের যাদের কথা আপনি বলছেন তারাও কিন্তু আমাদের অংশীদারই ছিলেন বরাবর, তারাও জানেন যে আমাদের কোথায় সফলতা কোথায় ব্যর্থতা ছিল, সব কিছু মিলেই দিন শেষে আমার মনে হয় যে আগামী দিনে বোধহয় আমরা এগুলোর দিকে না থেকে কোন দল রাজনীতির ক্ষেত্রে জনগণের জন্য কল্যাণমুখী কাজ কী করতে পারে সেটির ফিরিস্তি বরং আমরা দিই। অন্যের ছিদ্রান্বেষণের চাইতে মানুষের জন্য কি করবার জায়গাটা আছে সেখানে আমরা কে কী করতে চাই সে পজিটিভ নোটে যদি আমরা থাকি তাহলে মনে হয় জনগণ যেটা চাইছে আমরা বোধহয় সেটার দিকে আমাদের সব কিছু কেন্দ্রীভূত করতে পারব। রাজনীতিবিদরাই তো সেগুলো টেনে আনছে, সেজন্যই মন্তব্যটি জানতে চাওয়া। মোহাম্মদ শিশির মনির, একটু আপনার কাছে জানতে চাই, গতকাল চাঁদপুর মুক্ত দিবসে চাঁদপুরে জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজি বলেছেন, আমাদের বাঁকা চোখে দেখবেন না, কারণ আমিও একজন সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম, আমি তখন ক্লাস 4-এ পড়ি। একটু আপনার কাছে জানতে চাই, এরকম কত সংখ্যক মুক্তিযোদ্ধার জামাতে রয়েছে আসলে? সঠিকভাবে আমি বলতে পারবো না এক্স্যাক্ট নাম্বারটা কি। তো আসলেও আমার কাছে মনে হয় যে ফরওয়ার্ড লুকিং হওয়া উচিত, আর ব্যাকওয়ার্ড লুকিং হয়ে অযথা সময় নষ্ট করার কোনো অর্থ হয় না। ক্রিয়েটিভিটি দেখান না, কার কি আছে, কে কী করবেন, কিভাবে করবেন, ল কস্টে কীভাবে করবেন, ইফেক্টিভ কিভাবে করবেন, করাপশন থেকে কিভাবে বের হবেন, করাপশন থেকে বের হয়ে নতুন প্রজন্মের সামনে সলিউশন কি দেয়া হবে। আজকেও আমি একটু আগে একটা মিটিং করে আসছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে। তাদের কাছে এগুলো কোনো বিবেচ্য বিষয় না। তারা জানতে চাচ্ছে ট্রাফিক জ্যাম কিভাবে সলভ হবে, তারা জানতে চাচ্ছে যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম কিভাবে সলভ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা জানতে চাচ্ছে যে এই যে আমরা বলছি প্রবলেম আইডেন্টিফাই করছি, এই কমপ্লেক্স প্রবলেমটা সলভ হবে কিভাবে, এবং এই সলভ হওয়ার ক্ষেত্রে তাদের পার্টিসিপেশন কিভাবে এনশিওর হবে, মেরিটোক্রেসি কিভাবে ইমপ্লিমেন্টেড হবে। একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়েছে, সে পরীক্ষায় অংশগ্রহণ করবে, স্মুথলি সে জব চায়। ওই ভেরিফিকেশান, ওই অমুকের ভাই, তমুকের চাচা, তমুকের দাদা, ফোন করো, এই করো, দে ডোন্ট লাইক ইট। যার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী তাকে প্লেসমেন্ট করো। খেলতে পারে তাকে খেলায় প্লেসমেন্ট করো, গাইতে পারে তাকে গাওয়ায় প্লেসমেন্ট করো, প্রেজেন্ট করতে পারে তাকে প্রেজেন্টার হিসেবে প্লেসমেন্ট করো, যে লিখতে পারে তাকে লিখি হিসেবে প্লেসমেন্ট করো, যে জব করতে পারবে সিভিল ব্যুরোক্রেসিতে তাকে সিভিল ব্যুরোক্রেসিতে পাঠাও, যে মিলিটারি ব্যুরোক্রেসিতে যেতে পারে তাকে মিলিটারি ব্যুরোক্রেসিতে পাঠাও। এই ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের বাইরে গিয়ে শুধুমাত্র আলাপ আর আলোচনা, শব্দচয়ন, আমার এইটা তোমার সেইটা, আমরা এইটা তোমরা সেটা নয়। আমি দেখি নতুন প্রজন্মের লোকেরা ফেসবুকে এগুলো নিয়ে ট্রল করে, এবং আমি খুব আশ্চর্য হই। আজকে একজন একটা প্রেজেন্টেশন দিল, সেই প্রেজেন্টেশনে কার কোন বক্তব্য নিয়ে ট্রল হয় এর উপর ভিত্তি করে 10টা স্লাইড দেখালো, এবং যে শব্দগুলো ব্যবহার হয় ওখানে কিন্তু দেখলে বোঝা যায় যে আসলে এই 5ই আগস্টের পরে কী ধরনের পরিবর্তনের সূচনা দেখতে পাই। এটা ফেল করলে আই ক্যান টেল ইউ, এটা যদি ফেল করে আবার আগের চাইতেও ভয়ানক অবস্থার জন্ম হবে। এই ফেইলটা থেকে বাঁচতে হবে। বাঁচার রাস্তা কি? বাঁচার রাস্তা হলো নিউ ডাইমেনশন ক্রিয়েট করতে হবে। এই নিউ ডাইমেনশনটা ক্রিয়েট করার জন্য ইয়াং প্রজন্মকে পার্টিসিপেশনের জায়গা আনতে হবে, উপদেশের জায়গায় না, নেগলেক্টের জায়গায় না, তাদেরকে সাইড বাই সাইড রেখে আদর করার জায়গায় না, তাদেরকে ডিসিশন মেকিং প্রসেসে আনতে হবে। যারা পারবে তারা ইফেক্টিভলি ম্যানেজ করতে পারবে, যারা পারবে না আমার ধারণা দে উইল ফেস সেম ডিফিকাল্টি। সাংঘাতিক তো করাপশন সমস্যার সমাধানটা বললেই তো আর হয়ে যাবে না। একেবারে রুট লেভেল থেকে শুরু করে টপ টু বটম এই করাপশন বিরাজমান। এই যে পাবলিক মানি আসবে, পাবলিক মানি যাবে, পাবলিক মানি আয় হবে, পাবলিক মানি ব্যয় হবে, মাঝখানে সিস্টেম লস হবে না। কোন রাজনৈতিক দল পারবে এটা সিস্টেম করতে? কোন পলিটিক্যাল পার্টির এরকম ইফেক্টিভ ডিজাইন আছে যে ডিজাইনটার কারণে সত্যিকার অর্থেই পাবলিক মানির আয় এবং পাবলিক মানির ব্যয় ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেকানিজমে হবে? এই সমস্ত ইফেক্টিভ পরিবর্তনের প্ল্যান হাজির না করে আমরা যদি অযথাই কাদা ছোড়াছুরির লাইনে যাই, আমার ধারণা এভরিবডি উইল লুজ। যেই বলবে না কেন সেই লুজ করবে, কারণ ক্রেডিবিলিটির জায়গাটা প্রশ্নবিদ্ধ হবে। আমার ছেলে সকালবেলা আমাকে জিজ্ঞাসা করে গাড়িতে উঠে,
Every day we start to go to school in a car, but every day at the same time we face traffic jam. আমাকে জিজ্ঞাসা করে তুমি না রাজনীতি করো, তো can't you solve the traffic jam? Then why are you a politician? Shameful question. পারি না তো সলভ করতে। সেম প্রশ্ন করে সেম উত্তর দিতে হয়, বাবা হবে, বাবা হবে, আজকে না হয় দুদিন পরে হবে, হচ্ছে তো না। দিস শুড বি দ্য অ্যাপ্রোচ অফ দ্য নিউ পলিটিক্স। যদি এই অ্যাপ্রোচ না হয় তাহলে উই হ্যাভ টু ফেস সেম কনসিকুয়েন্সেস। কিন্তু এই জায়গাতে যেমন এই রাজনীতির প্রেক্ষাপটেই তো আপনারাও টেনে আনছেন যে বিএনপি এর আগে কি করেছিল, কি করেনি, কোনটি করা উচিত ছিল, সেটিও তো এক ধরনের পেছনেই যাওয়া, তাই নয় কি? যে পেছনকে ধরেই তো সামনে আগাতে চাইছেন, পেছনের ইতিহাসকে নিয়ে। পেছনকে একেবারে অপ্রাসঙ্গিক নয় বলতে হয়, কিন্তু এটা তো এমফেসিসের কিছু নাই। এমফেসিসের জায়গাটা হবে হাউ টু রিডিজাইন ও রিস্ট্রাকচার ইউর ফিউচার। মানে যেটা আপনাদের পক্ষে চাই সেটাকে এমফাসিস দেওয়া যাবে, বিপক্ষে গেলে দেওয়া যাবে না। না না না, আমি সেটা বলছি না। এটা আমার আপনার পক্ষে বিপক্ষের প্রশ্ন না। প্রশ্নটা হলো কে সাস্টেইন করবে, কে সাস্টেইন করবে না। হ্যাঁ, এগুলো নিয়ে কেস থেকে নিয়ে ব্যস্ত থাকতে পারি, আমরা সময় পার করে দিতে পারি, বেনিফিট কি পাবো? শুধু এটাই হবে। আমি আপনাকে বলবো, আপনি আমাকে বলবেন, শেষ পর্যন্ত এন্ড গেম কি হবে? এন্ড গেম হবে অতীতে যা হয়েছে তার চেয়েও ডেঞ্জারাস হবে। কিন্তু যদি সলিউশনের রাস্তায় নজর দেওয়া যায়, আসলে আমি গ্রামে থাকি সপ্তাহে 5 দিন, সেখানে গিয়ে আমি দেখি যে প্রবলেম আইডেন্টিফাই করা লোকের কোনো সমস্যা নাই, কিন্তু প্রবলেমটা কাঁধে তুলে নিয়ে সলিউশনটা করে দেওয়ার জন্য যে পরিশ্রম, চিন্তা চেতনা, এখানকার লোকের প্রবলেম। জি, এটাই হওয়া উচিত নেক্সট পলিটিক্স। জি, আপনার কাছে আমি আবারও ফিরছি একটু। হাসনাত কাইয়ুম, আপনার কাছ থেকে জানতে চাই, নতুন করে যে আলোচনা রাজনীতিতে মুক্তিযুদ্ধের ভূমিকা, সেটি আসলে কতটা সামনের ভোটে প্রভাব ফেলবে বলে মনে করেন, নাকি এটি কেবল ডিসেম্বর মাস বলেই আলোচনা সামনে আসছে? না, ধন্যবাদ আপনাকে। মুক্তিযুদ্ধ তো কেবল ডিসেম্বর মাসের ব্যাপার না। এখন আমরা সামনে দেখছি, সেজন্য বললাম আর কি। না, এইটা হচ্ছে যে আপনি এখন দেখবেন কখনো কখনো দেখা যায়, কখনো দেখা যায় না, তার মানে তার প্রভাবমানতা থাকে না, বিষয়টা এরকম না। মুক্তিযুদ্ধ হয়েছিল বলে 24 হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছিল বলে 91 হয়েছে। মুক্তিযুদ্ধ যে আকাঙ্ক্ষাটাকে সেট করছিল, সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদরা যত সুন্দর করে কথা বলার সময় বলি, আমরা যত সুন্দর করে গুছিয়ে আসলে আমাদের কথা বলি, সেটার কাছাকাছি যদি আসলে আমাদের আচরণ থাকতো, তাহলে তো 91 হইতো না, 24 করা লাগতো না। এবং এখন পর্যন্ত আমরা যেটা ভয় পাচ্ছি, যে আমরা আপনাদের সামনে এসে যাই বলি না কেন, আমরা তো 24-এর চাইতে আসলে সিরিয়াস একটা সংকটের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকে, যাদের মনোভাব ম্যাটার করে, যে সমস্ত রাজনৈতিক দল, তারা প্রত্যেকে সে কাজটা করছে, এবং যে কাজটা করার কথা ছিল সে কাজটা করছে না, এবং প্রত্যেকে এই কাজটা না হওয়ার জন্য পরস্পরকে দোষারোপ করছে, এবং এই দোষারোপ না করার জন্য আবার নসিহত করছে। এই যে চক্র, এইটা আসলে বন্ধ করার জায়গা বলে, মানে আলাপ করে এটা বন্ধ করার কোনো পথ আছে কিনা আমি জানি না। এটা খুব ফ্রাস্ট্রেটিং। 24-এর পরে এই সময়ে যে সমস্ত ঘটনা আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, এবং এখনো পর্যন্ত মৃত্যুর মিছিল তো থামে নাই। মানে কয়েকদিন আগেও একজন মারা গেলেন, তিনি গুলি খাইছিলেন। আর হাত নাই, পা নাই, চোখ নাই, এরা তো এখন আমাদের চোখের সামনে সব ঝলঝল করতেছে, এরা আছেই। তাদেরকে রেখে এই যে নির্বাচন, যেটা ভাই বললেন যে আসলে নির্বাচন কেন্দ্রিক সমস্ত আলোচনাটা হবে, এই নির্বাচনটাকে স্রেফ একটা পাওয়ার ট্রান্সফারের নির্বাচনে পরিণত করা হয়েছে। এবং আমার দুই পাশে 2 বড় দলের নেতা আছেন, ওনারা এই নির্বাচনটাকে পাওয়ার ট্রান্সফারের নির্বাচনে যেহেতু আসলে রিডিউস করছেন, সেই জন্যে যে ঐক্যটা গড়ে উঠছিল 24-এর অভ্যুত্থানের পরে, সেই ঐক্যটাকে পরস্পরের বিরুদ্ধে দোষারোপ করে একদম আগের বিভাজনের জায়গাটায় দেশটাকে নিয়ে গেছেন, এবং প্রত্যেকে তার দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থের উপর স্থান দিচ্ছে। জাতীয় স্বার্থটা না দেখার কারণেই এই যে বিভাজনের আজকে যেগুলি নিয়ে যেসব ভাষা নিয়ে কথা হচ্ছে, এই জিনিসগুলির আমরা কোনো ফয়সালা করতে পারিনি, আমরা কোনো রুল সেট করতে পারিনি। আমরা অনেক সংস্কারের কথা বলছি, আমাদের পলিটিক্যাল সংস্কারের কথাটা আলাপই আনতে পারিনি, আমাদের কোনো এজেন্ডাই সেট হয়নি। এবং সেই জায়গাগুলি যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এই তো দুর্ভোগের ভেতরেই থাকবো, এবং দুর্ভোগ ক্রমাগত বাড়তে থাকবে। এই নির্বাচন যে আমাদেরকে আসলে মুক্ত করবে এই সমস্ত জিনিস থেকে, সেটা এখন মনে হচ্ছে না, যদিও নির্বাচন খুবই প্রয়োজনীয়।
কারণ একটা ঝুঁকিকে কমাইতে হইলেও এখন নির্বাচন ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নাই। কিন্তু এরকম ঝুঁকির জায়গায় যে আমরা আসলাম আবার, এটা হচ্ছে আমাদের একদম পুরানো রাজনীতির বৈশিষ্ট্যের মধ্যে নিজেদের ফিরে আনার কারণে। কারণ আমরা এটাকে ফয়সালা করতে পারলাম না। আমরা কেউ গো ধরলাম, আমরা কেউ মনে করলাম যে একদম আমার আজকে যেখানে আছি তার থেকে 100 মাইল সামনে যাইতে হবে, এখনই যাইতে হবে, এবং এক্ষণ আমার সাথে কেউ থাকুক না থাকুক আমি যেটা দাবি করছি এটা হতে হবে। এবং কেউ এমন জায়গায় থাকলো যে যেখানে আমি ছিলাম তারপরে এত রক্তপাতের পরেও যেখানে আসলে বাংলাদেশ আসলো সেটাকে আমি বিবেচনায় নিব না, আমি যেটা বলছিলাম আগে ওইখানেই আমি থাকবো। তার মানে এই যে মনোভঙ্গি, যার যার জায়গায় আসলে নিজেকে প্রতিষ্ঠিত করার, এটার বিরুদ্ধে, এটার জন্যই তো আমাদের এত মূল্য দিতে হলো। আমরা এটার মূল্যায়ন করি নাই এখন পর্যন্ত। আমাদের দুর্ভাগ্য এটা যে আমরা যে কথা বলি, আমি প্রথমে যেটা বলছিলাম, আমরা যা বিশ্বাস করি তা হয়তো বলি না, যা বলি তা করি না। এবং এইটার ক্ষেত্রে রাজনীতিবিদদের হওয়ার কথা ছিল রুলটা ক্যারেক্টার, রাজনীতিবিদদেরকে মানুষ এই ক্যারেক্টারে আসলে চিহ্নিত করে। এই দুর্ভাগ্যের মধ্যে এই দেশ ঘুরপাক খাইতেছে। জি, কারণ মুক্তিযুদ্ধ এই জন্যই বারবার, যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা বেরোতে না পারবো, মুক্তিযুদ্ধ ততবার আমার সামনে বিভিন্ন ফর্মে এসে উপস্থিত হবে। সামনের ভোটে কি এর প্রভাব আছে? নিশ্চয়ই থাকবে। ভোটে কেন, আমি তো মনে করি সকল ক্ষেত্রে থাকে। এমন কখনো কখনো আমরা দেখি, কখনো কখনো দেখি না। তার মানে এটি রাজনীতির অংশ হিসেবে অবশ্যই। ধরে নিচ্ছেন। জি, মজরুল হোসেন আলমগীর পাবেল, একটু আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার মন্তব্যের প্রতিক্রিয়া নয়, একটু আপনার কাছে পরিস্থিতি জানতে চাইব। তিনি বলেছেন বাংলাদেশ বহু যুগ ধরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে এবং বিএনপি ক্ষমতায় থাকাকালে এর লড়াইয়ের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। একটু আপনার কাছে জানতে চাইব যে আসলে আমরা যতটা জানি বিএনপির আমলেই প্রথম চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে, লড়াইটা কখন করেছিল এবং সেই লড়াইয়ের সফলতা কি? তবে তার আগে আমি একটি বিরতি নিয়ে আসি, তারপরে আপনার এই উত্তরটি আমি জানবো। ঠিক আছে। দর্শক সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। একটু আসতে চাই ডাক্তার মধুসূদন হোসেন, একটু আপনার কাছ থেকে যে বিরতির আগে জানতে চাইছিলাম যে আসলে বিএনপির দুর্নীতির বিরুদ্ধে কবে লড়াই করেছিল? হ্যাঁ, আপনি কোশ্চেনটা বোধহয় একটু পরিবর্তন করেছেন। আপনি বলেছেন যে দুর্নীতি চ্যাম্পিয়নের কথা বলেছেন, যে হ্যাঁ, তিন সেটি আমি তিনবার। জানতে আমার চাচ্ছিলাম প্রশ্নটা যে ওটা করলে বোধহয় আমার পক্ষে উত্তরটা দেওয়া সোজা হয়। জি জি। আর আপনারা জানেন যে টিআইবির যে সূচকের উপরে, যে ধারণা সূচকের উপর ভিত্তি করে একটা দেশকে দুর্নীতি কোন মাত্রাটিতে রয়েছে সেটা হিসাব করে, সেই ধারণাটি বিগত তার পূর্বে 3 বছরের হিসাবটাকে অ্যাকিউমুলেট করে একটা জায়গায় আসে। 2006 সালে এটি ছিল 0.4। আমি এটা যদি দেখানো যায়, চারটা এখানে আপনি বললেই হবে, যেহেতু ছোট দেখা যাবে না হয়তো। না, আমি জানি না দেখানো যাবে কিনা। এই চার্টে আপনি দেখবেন লক্ষ্য করে, এটা ধারণা সূচক ছিল 2.4 দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ বিএনপি এটার জন্য দায়ী নয়। তার বিগত 3 বছর, যেটি 1996 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের যে সমস্ত অপকর্মের ব্যাপারটা এই প্রতিভাত হইতে রিপোর্টে এসেছে সেই বছরের জুন মাসে। সেটাতে ছিল, এই ধারণা সূচক ছিল 0.4। সেটা প্রতি বছর ক্রমান্বয়ে উন্নতি হয়েছে। 2002 সালে এটা হয়েছে 1.2, 2003 সালে হয়েছে এটা 1.3, 2004 সালে এটা হয়েছে 1.5, 2004 সালে এটা হয়েছে 1.6 কাছাকাছি, 2005-এ এটা হয়েছে 1.7 এবং 2006 সালে এটা 2 হয়েছে। অর্থাৎ আপনি যে কথাটি বলছেন তথ্যটা সম্পূর্ণ ভুল আর কি। এটা আমি মিথ্যা কথাটি ব্যবহার করতে চাই না। এটি একটা বলতে এই কথাটিকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। কিন্তু আপনি যদি যান যে কোনো জায়গায়, আপনি ChatGPT-তে দেখুন, গুগলে দেখুন, সব জায়গায় দেখবেন এই টিআইবি ধারণা সূচকটা 3 বছর আগে যে ডাটা থাকে সেগুলোর ভিত্তি করে এটা করে। তো আমার মনে হয় যে এই প্রবণতাটা বন্ধ হওয়া দরকার। আপনি সত্যকে সত্য বলুন। ধারণা সূচক যেটা আমরা বিএনপি 2001 সালে যেটা ইনহেরিট করেছিল, যেটা পেয়েছিল উত্তরাধিকার সূত্রে, সেটা ছিল 0.4 এবং তারা যখন 2006 সালে যেটি তারা ছেড়েছে, যেটা জোট সরকার ছিল, জামায়াতে ইসলামী আমাদের সেই সময়কার সরকারের একটা শরিক অংশ ছিল, সেটা 2-এ পৌঁছেছে। আমি আগের কথা একটু ফেরত আসি। সেটা হচ্ছে, দেখুন, শিক্ষার্থীদের ক্ষেত্রে যেমন আমার ভাই বলছিলেন যে তারা যেন যার যে যোগ্যতা আছে, যিনি ছবি আঁকতে পারেন, যিনি গান গাইতে পারেন, যিনি খেলোয়াড় রয়েছেন, যিনি শিল্পী রয়েছেন, আমরা ঠিক এটাকেই কিন্তু আমাদের এই শিক্ষা বিষয়ে যে আমাদের নির্বাচনী পরিকল্পনা, যেটা দেশের মানুষের জন্য যেটা আমরা করতে চাই, সেখানে আমরা এটাই কিন্তু বলেছি, স্কিল বেসড একটা এডুকেশন হবে, একটা হচ্ছে নলেজ বেসড এডুকেশন। আমি একটু আপনি এই প্রসঙ্গে আসার আগে আমি একটু আমি ভাবছিলাম যে আপনি ওই প্রসঙ্গে আরও বলবেন। আপনি কয়েকটি ধারণা সূচকের কথা বলছিলেন। 2005 সালে, মানে বিএনপি 2005 সালেও তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। না, আপনি যদি এটাকে প্রতিষ্ঠিত করেন, চ্যাম্পিয়নের দিক দিয়ে প্রতিষ্ঠিত করছেন কেন? সূচকের ক্রমান্বয়ে যে উন্নতি হচ্ছে সেটাকে আপনি নিচ্ছেন না কেন? কিন্তু শীর্ষেই তো থাকলো। আমি সূচককে অস্বীকার করছি না। এটা না, আমার কথা হলে সেটা না, আপনি
আমলাতে আছেন সেটা কিন্তু অবস্থানগত পরিবর্তন, অবস্থানগত একটা অবস্থান, কিন্তু আপনি সূচক যেটা তাই সংখ্যানুপাতের কাছে যান, সেই সংখ্যার উন্নতি হয়েছে কিনা। আপনাকে তো রাতারাতি আপনি করতে পারবেন যে 0.4টাকে সে সময় ছিল, আপনি যে সময়টার কথা বলছেন সেটা উন্নতি হয়েছে 1.5। এটা আপনি স্বীকার করেন কিনা সেটা আপনি হ্যাঁ, প্রথমে ঠিক বলুন। আছে, স্বীকার করছি। আপনি যদি এটাকে প্রতিষ্ঠিত কিন্তু করতে সব চান যে দেশের আমাকে শীর্ষেই তো থাকলো। চ্যাম্পিয়ন আপনি বলবেনই, তাহলে তো আমি কিছু করতে পারবো না। আর আপনি যদি কিন্তু বলেন আপনি যে না, চ্যাম্পিয়ন হলে তো বলতেই না হবে। না না, আপনি চ্যাম্পিয়ন বলছেন কি, ওরা কি বলেছে চ্যাম্পিয়ন শব্দটি কোথায় মানে আছে সবার report-এ? শীর্ষে তো তাহলে ছিল। চ্যাম্পিয়ন শব্দটি আপনি কোত্থেকে আমদানি মানে করলেন? চ্যাম্পিয়ন বলতে সবার শীর্ষে আর কি, আপনারা প্রথম এটা হয়েছে। সাংবাদিকরা এটা মনে করেছেন তাই শব্দটা মানুষের কাছে খুব মুখরোচক হবে। আচ্ছা, সেজন্য চ্যাম্পিয়ন বলেছেন। বাদ দিলাম, আপনারা শীর্ষে অবস্থান আপনারা সংখ্যা দিয়ে করেছে। বলুন না, আপনি বলুন এটা যে বিএনপি এই কথাটা আমি চাইবো যে আপনি এটা আগামী কাল থেকে খুবই উচ্চ কণ্ঠে বলবেন যে বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে সময় দায়িত্বে ছিল রাষ্ট্র পরিচালনা, তখন তারা 0.4কে ইনহেরিট করেছে, ক্রমান্বয়ে সেটাকে বৃদ্ধি করে যারা যখন ছেড়েছে তখন এটা ছিল 2.0। কিন্তু অন্য দেশ থেকে সবার চেয়ে বেশি ছিল মাত্রাটা, সেটির কথা বলছিলাম। যে আপনার তথ্যটিও ঠিক এবং আছে। সেক্ষেত্রে যদি আপনি আসেন, সেক্ষেত্রে ধারণা সূচকের মধ্যে অবস্থানগত, আপনি কিন্তু এটা বলছেন না যে 2005 সালে এই অবস্থান ছিল 7ম এবং 2006 সালে এই অবস্থানটা ছিল 9ম। আমরা কিন্তু সেটা বলছি না। আপনার চ্যাম্পিয়ন পর্যন্ত আমি আছি, তার পরের অংশটুকু যেটা আছে, যেটা হচ্ছে বিএনপির পারফরমেন্সের একটা জায়গা আছে, তাই না? একটা সরকার তো রাতারাতি সব কিছু পরিবর্তন করে ফেলতে পারে না। এবং আপনি জানেন এটা যে তার পূর্ববর্তী 3 বছরের যে হিসেবটা, সেটার থেকে এটা প্রতিফলিত হয়। অর্থাৎ 2001 থেকে 2003 পর্যন্ত বিএনপির যে পারফরমেন্স, সেটা 2004 সালে প্রতিভাত হয়েছে। এবং সেই সময়কাল থেকে দেখবেন আপনি কিন্তু এখানে বিএনপিকে বাংলাদেশকে তলায় নিতে পাবেন না। সে জায়গায় বাংলাদেশের অবস্থানটা এক জায়গায় হয়েছে 163-র মধ্যে 158, এবং তার পরবর্তীতে এটা আরও অবস্থানটার আরও উন্নতি হয়েছে। আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলা শিখি। আমরা বাংলাদেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বলার মধ্যে আমরা অর্জনটা কী করছি, আমি তো এটাই বুঝতে পারছি না। সে জায়গায় যদি সত্যিকার অর্থে কোনো যদি উন্নতির ইতিহাস থাকে, তাহলে আমরা সে কথাটা বলবার ক্ষেত্রে আমাদের এত কুণ্ঠা, এত সংখ্যা কেন? জি, আবারও আলোচনা আপনার কাছে ফিরব। জনাব শিশিরমণি, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি অবশ্য কিছুক্ষণ আগে হাসনাত কাইয়ুম ভাই বলছিলেন, একই সুরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন সংস্কার নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলছে না, কিভাবে ক্ষমতায় আসবে সেটি নিয়ে ব্যস্ত বিএনপি ও জামাত। একটু হাসনাত কাইয়ুম ভাই সেই একই সুরে আপনাদেরকে অভিযুক্ত করেছেন, আসলে আপনারা কেবল ক্ষমতার কথা বলছেন, সংস্কারের কথা বলছেন না। না, কেন বলছি না, আমরা অনেক দিন বলেছি। হাসনাত কাইয়ুম ভাই ছিলেন, আমরা ঐকমত্য কমিশনে ছিলাম, সেখানে প্রস্তাব ঠিক হয়েছে। তার জন্য গণভোটে কি প্রস্তাব যাবে, কি যাবে না, কোনটা থাকবে, কোনটা থাকবে না, একটা সাংবিধানিক সংস্কার আদেশ জারি হয়েছে, তার উপর ভিত্তি করে একই দিনে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো সংস্কার প্রস্তাব নিয়ে আর কি আলোচনা হবে এখন তো আলোচনাটা হচ্ছে সংস্কার প্রস্তাবটাকে গণভোটে গিয়ে হা অথবা না ভোট বিজয়ী হবে কিনা, তারপরে যে পার্লামেন্ট গঠিত হবে, ওই পার্লামেন্টের 2টা ক্যারেক্টার থাকবে, একটা সংবিধান সংস্কার সভা আর একটা হলো নর্মাল পার্লামেন্ট। সংবিধান সংস্কার সভায় 180 দিনের মধ্যে সংস্কার প্রস্তাব গৃহীত হবে। সুতরাং দিস ইজ ভেরি মাচ ইন দ্য রাইট ট্র্যাক। তো এখানে আর নতুন করে আলোচনার কিছু নাই। একটা কথা দুটো কথা হয়তো অনেকেই বলতে চাইবে, আইন কানুন রিলেটেড অনেক কিছুতেই পরিবর্তন এসেছে, কিন্তু সেই পরিবর্তনটা যদি বাস্তবে রূপান্তর করতে হয় তাহলে তো একটা সময় দিতে হবে, একটা প্র্যাকটিসের টাইম দিতে হবে। সুপ্রিম কোর্টে তো যুগান্তকারী ঘটনা ঘটে গেছে, সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট হয়ে গেছে, 53 বছরে তো হয়নি। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। হাইকোর্ট ডিভিশনে জজ নিয়োগের ক্ষেত্রে আইন হয়েছে, এটা তো অনেক দিন চিৎকার হয়েছে, কেউ করে নাই, এবার তো হয়েছে। তো এই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে গেলে, এস্টাবলিশড করতে গেলে, এই আইনগুলোকে বাস্তবে রূপান্তর হওয়ার জন্য কাস্টমে রূপান্তরিত হবে যদি রেকারেন্টলি প্র্যাকটিস হয়। এবং আগামী গণভোটে যে প্রস্তাবটা পাঠানো হয়েছে, এটা যদি হাঁ হয়ে আসে, তাহলে সংবিধান সংস্কার সবাই এটা অ্যাকসেপ্টেড হবে। অ্যাকসেপ্টেড হলে কি হবে? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়ে যাবে, তখন সংস্কারটা দৃশ্যমান হবে। এখন যা আছে এটা গণভোট পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতেই হবে। ফলে যে মন্তব্য করেছেন, এই মন্তব্যটা মনে হয় সঠিক হবে না। সঠিক এটা হবে যে ঐকমত্য কমিশনে যে ডিসিশনগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো হয়েছিল, তার একটা অনিবার্য পরিণতির দিকে যাচ্ছে, সেটা হলো গণভোট। সুতরাং আমি মনে করি এটা খুব ডিফিকাল্ট কিছু না। সেকেন্ড হলো আরেকটা জিনিস, আমার ভাইয়ের সঙ্গে তাল মিলেই বলি, এদেশে দুর্নীতি আছে, ডিপলি আছে। লেট আস অ্যাডমিট ইট। কে চ্যাম্পিয়ন না, ফরগেট অ্যাবাউট ইট। লেটস কাম টু এ কনক্লুশন, corruption is deeply rooted in Bangladesh, এবং এটা স্টার্টেড ফ্রম ইন্ডিভিজুয়াল লেভেল এন্ডিং আপ টু স্টেট মেকানিজম লেভেল। তো এটাকে কোনো ব্যক্তি বিশেষকে ডিনায়াল মোডে না গিয়ে আমরা অ্যাডমিশন মোডে আসি। আমি ব্যক্তিগতভাবে অ্যাডমিশন মোডে থাকার পক্ষে।
একটা প্রবলেমকে যদি আমি ডিনায়াল মোডে নিয়ে যাই তখন আমার কাজ করতে অসুবিধা। আর আমি যখন অ্যাডমিট করে ফেলি ইয়েস দ্য প্রবলেম ইজ দেয়ার, লেট আস অ্যাড্রেস ইট, অ্যাড্রেসটা দোষারোপ করে কাজ হবে না, কে আগে কে পরে এগুলো বলে কাজ হবে। সিস্টেমেটিক পরিবর্তন ছাড়া করাপশন ট্যাকেল দিতে পারবেন না। সিস্টেমেটিক পরিবর্তন কি? 1000 কোটি টাকার প্রজেক্ট বাংলাদেশে হবে আগামীতে, মিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্টও বাংলাদেশে হবে, কারণ বাংলাদেশের ইকোনমি বুমিং, এটা হিউজ। এই যে মিলিয়ন বিলিয়ন ডলারের করাপশন হবে দেখে আমি এটা নিব না এই কথা আমি বলতে পারবো না। প্রজেক্ট নিতে হবে, ঢাকা টু চিটাগাং মেট্রো রেল বানাইতে হইতে পারে, কিন্তু সেটা আয়টা যে আসবে আর ব্যয়টা যে হবে, এই সিস্টেমেটিক জায়গাটাতে যদি আমরা অটোমেশন সিস্টেম করতে না পারি তাহলে শুধুমাত্র ব্যক্তি বিশেষের প্রাধান্য আর আমিত্বের ভিত্তিতে রাজনীতি, কার কত পাওয়ার, কে কত শক্তিশালী এমপি, কে কত শক্তিশালী মন্ত্রী, কার কতটা নেটওয়ার্ক আছে, কার সাথে কার যোগাযোগ বেশি, এই কনসিডারেশনে গেলে একই পরিণতি হবে। বরংস আসতে হবে সিস্টেম। সিস্টেমের কাছে মন্ত্রীও সারেন্ডার করতে হবে, সিস্টেমের কাছে এমপি সাহেবও সারেন্ডার করতে হবে, সিস্টেমের কাছে প্রাইম মিনিস্টারকেও সারেন্ডার করতে হবে, সিস্টেমের কাছে প্রধান বিচারপতিকেও সারেন্ডার করতে হবে। এই সিস্টেমেটিক পরিবর্তন ছাড়া ডিনায়াল মোড উইল নট গিভ আস এনিথিং গুড। ফলে আমি মনে করি দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি অল টুগেদার টু অ্যাডমিট যে করাপশন ইজ এভরিওয়্যার, লেট আস অ্যাড্রেস ইট ইন সিস্টেমেটিক্যালি। ব্যক্তিকে দোষে লাভ হবে না। আমি এটা দেখেছি, আমি এই 1 বছরে আমার অনেক অভিজ্ঞতা চেঞ্জ হয়েছে। একটা ভালো লোককেও যদি আপনি বসিয়ে দেন, সিস্টেমের কারণে সে করাপ্ট হতে বাধ্য হবে। একটা ইউনিয়ন পরিষদের কিংবা একটা উপজেলা লেভেলের টিওনোকে যদি আপনি দেখেন, খুঁজে দেখেন কি কারণে সে করাপ্ট হয়, বিকজ অফ সিস্টেমেটিক কোনো সেট রুলস নাই, না থাকার কারণে তদবিরের অভাবে কিংবা তদবিরের চাপে বহু অফিসার আছেন যারা কাজ করতে পারেন না। এই জন্য আমি এটার পক্ষে যে অ্যাডমিটেড চেঞ্জ দ্য সিস্টেম অ্যান্ড মেকানিজম, অটোমেশন সিস্টেম চালু করতে হবে, তাহলে এটাকে ট্যাকেল দেওয়াটা সহজ হবে। জি, হাসনাত কাইম ভাই, একটু আপনার কাছ থেকে আরেকটি বিষয়, জরিপ আসলে এর আগেও কয়েকটি হয়েছে বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে, এবারও আরেকটি জরিপ সামনে আসলো, যদিও জরিপ চূড়ান্ত নয়, তারপরেও আপনার মতামত জানতে চাই। দেশের 51% মানুষ সংসদ নির্বাচনে দল ও তাদের প্রতীক দেখে ভোট দিবে। এখনো রাজনৈতিক দল এবং প্রতীক দেখেই ভোট দিবে, তাহলে জুলাই আসলে কি শেখাতে পেরেছে মানুষকে? আমি ওই প্রশ্নটা যাওয়ার আগে আমার কাছে একটু, আমি পাবেল ভাই এটা বুঝি না। আমি যদিও শিশিরের সাথে একমত যে আসলে এটা ওনাদেরকে যদি আজকে দোষ দেওয়া হয় এইটাই সমাধান না। এরপরে যারা ছিল তাদের ব্যাপারটা তো ধরেন এই সমস্ত ইয়েতে আসবে না, মানে আপনার যে অঙ্কটা উনি বললেন না, এই অঙ্কের মধ্যে তো আসবে না, এই অঙ্ককে অনেক পেছনে ফেলে দিচ্ছে। কিন্তু উনি যেটা আসলে বললেন, আমার অঙ্ক সম্পর্কে যতদূর ধারণা যে 0.4 চাইতে কিন্তু 1.2 অথবা 1.0 বেশি, এবং 2তে যখন আসে এটা তখন আসলে অনেক বেশি। এই জায়গাটা পাবেল ভাই একটু অঙ্কটা না এটা আপনি দেখেন পরে, আমার মনে হয় এই তর্কটা এখানে না রাখি, কিন্তু আমার মনে হয় যে আমি অঙ্কের লোক ছিলাম, পাবেল ভাই আমি আপনাকে এটা দেবো, পরে আপনি দেখে নিন। ঠিক আছে, আমার এইটুকু একটা সংশয় আছে, কিন্তু আমি এটা নিয়ে মানে এখন কোনো ধরনের কথা বলতে যাচ্ছি, যেটা জরিপের ব্যাপার না, ওই জায়গাটা তো এই অঙ্কের ব্যাপারটা আছে। জরিপে আসলে মানুষগুলিকে একটা অঙ্কের মধ্যে আনা হয় এবং এনে এরকম একটা পার্সেন্টেজ করা হয়। আমাদের এখানে 2-3টা সমস্যা হয় জরিপের ক্ষেত্রে। আমি প্রথমে যে সমস্যাটা বলছি এরকম, যে জরিপে আসলে আপনি যা বলেন সেটা আপনি বিশ্বাস থেকে বলেন নাকি আসলে ফেস করেন, এটা একটা। 2 হচ্ছে কাদের কাছে আসলে আপনি যান, সে স্যাম্পলটা আসলে কতটা অংশকে আসলে রিপ্রেজেন্ট করে এবং তারা কারা, কিংবা ধরেন এই যে জিনিসটা, এই অ্যাটিটিউডটা আসলে কতদিন থাকবে, এই অ্যাটিটিউড বদলানোর জন্য অন্য কোনো ফ্যাক্টর কাজ করতেছে নাকি করতেছে না। আর 51% যদি এটা মনে করে, এটাকে আমি খুব বড় অংশ মনে করি না এই অর্থে। তার মানে আপনি এর উল্টা অংশটা ধরেন, 49% মানুষ প্রতীকটাকে গুরুত্বপূর্ণ ভাবছে না, এটা খুব বড় একটা ব্যাপার। বরং আমাদের দেশের যারা ভোটার তারা তো ধরেন প্রতীককে ধরেই, আজকেও ধরেন ক্যাম্পেনও কী হয়, প্রতীক কেন এত গুরুত্বপূর্ণ, একটা দীর্ঘদিনের চর্চার ভেতর দিয়ে একটা মানুষ তার দলীয় পছন্দকে প্রতীকে রূপান্তরিত করে।
এটা এরকম না যে প্রতীক নিজে একটা ফ্যাক্টর, প্রতীকের পেছনের যে দল, সেই দলের যে কর্মকাণ্ড, সেটা আসলে প্রতীকের মধ্যে গিয়ে প্রতিফলিত হয়। কিন্তু যেটা আমি এইটাকে যে কারণে বলতে চাইছিলাম যে 51%কে যদি ধরেন তাহলে এখানে বিএনপি আছে, জামাত ইসলামী আছে, আদার্স পলিটিক্যাল পার্টি যা আছে, তো সব মিলে তাহলে যে দেখা যাচ্ছে যে এই 51% যদি কাস্ট হয়, মানে ধরেন 70-80% যদি আমরা এখন কাস্টিং ধরি, 70% যদি ধরি, তাইলে এইগুলি কয়েকটা ভাগে বিভক্ত হবে এবং বাকিটা কোথায় যাবে এটা এখন পর্যন্ত ঠিক নাই। তো এটার অভিমুখ হচ্ছে এরকম যে তারা আসলে প্রতীকের চাইতে প্রার্থীর আসলে যোগ্যতা কিংবা সততা কিংবা মেধা এগুলিকে আসলে গুরুত্বপূর্ণ মনে করবে। সেটা হলে তো অনেক বড় সংখ্যা, এবং সেটা হইলে এই যে 24-এর যে অভ্যুত্থান, সেটার একটা বড় প্রভাব সোসাইটিতে পড়ছে বলে মনে হয়, ওইভাবে যদি আপনি পড়েন। এখন এটা নির্ভর করে যে আপনি কীভাবে পড়বেন, জরিপ কীভাবে হয়েছে এটার উপরে। আমার কাছে মনে হয় যে এইগুলির বাইরেও, জরিপের বাইরেও আমরা তো মানুষকে দেখতে পাই, আমরা তো মানুষের সাথে মিশি। মানুষের মধ্যে এইটা ঠিক, আমি যে কারণে দুইজনকে অভিযোগ করছিলাম, আমাদের এখানে ধরেন আমি এটা বলি এখন যে আমাদের এখানে ইলেকশন হচ্ছে দুই রকমের। এই জাতীয় নির্বাচনগুলি কিছু ইলেকশন হয় পাওয়ার ট্রান্সফারের জন্য, যে এই রাজনৈতিক দল দাঁড়াইছে তাদের মধ্যে কোনো একটা দল জিতবে। আর আমাদের ইতিহাসে কিছু ইলেকশন হয়েছে, যে ইলেকশন হয়েছে একটা পলিটিক্যাল সিস্টেমকে চেঞ্জ করে ফেলছে, কিংবা একটা পলিটিক্যাল চেঞ্জ হয়েছে। আপনি ধরেন 46-এর নির্বাচন, এটা শুধুমাত্র নির্বাচন না, পাকিস্তানের কোশ্চেনকে আসলে সলভ করছে। আপনি 54 নির্বাচন, এটা 54 নির্বাচন শুধু না, এটা 52 আন্দোলনকে সে লিগালাইজ করছে এবং তৎকালীন মুসলিম লীগকে সে ধরাশায়ী করে ফেলছে। 70-এর নির্বাচন, এটা 70-এর নির্বাচন, 69-এর অভ্যুত্থানের এক্সটেনশন এবং স্বাধীনতার এবং স্বাধীনতার পক্ষে। এবং ওইখানে দেখবেন যে ভোটের কাস্টিং, ভোট যেটা দিচ্ছে, জাতির যে ঐক্যবদ্ধতা প্রমাণিত হচ্ছে, সেটা একটা নর্মাল ইলেকশনে যেভাবে আসলে ভোটের পার্সেন্টেজ থাকে, একটা কন্টেস্টিং ইলেকশন এরকম না, একটা জাতির ঐক্যের একচেটিয়া বলতে একচেটিয়া একটা জিনিস হচ্ছে, এবং এখানে জাতি ঐক্যবদ্ধ হচ্ছে এবং তার যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এটাকে লিগালাইজ করতেছে। আন্দোলনটা ছিল রাস্তায়, সে আসলে পার্লামেন্টে নিয়ে এটাকে একটা এক্সটেনশন দিয়ে একটা লিগাল ফর্মে নিয়ে যাচ্ছে। 24-এর যে অভ্যুত্থান, 24-এর অভ্যুত্থানের পরে এইটা 26, এটা এই সংস্কারকে লিগালাইজ করার কথা, যেটা ওনারা বলতেছে, আমরা বলতেছি, এই লিগালাইজ করার জন্যই আসলে ঠিক করা হয়েছে যে আগামীতে যারা আসবে তারা আসলে সংস্কার কমিশনের সদস্য হিসেবে আর সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবে, অ্যাজ ওয়েল এজ পার্লামেন্ট মেম্বার হিসেবে কাজ করবে। এই আলাপটা থাকলে, সোসাইটিতে এই আলাপটা থাকলে নির্বাচনের যে প্যাটার্ন, ক্ষমতা বদলের নির্বাচনের যে প্যাটার্ন, এবং এই প্যাটার্নের মধ্যে পার্থক্য হইতে হবে। এই পার্থক্যটা আসলে যারা আসলে ক্ষমতাসীন হওয়ার দিকে যাচ্ছে তারা এই পার্থক্যটা এবং এখানকার এস্টাবলিশমেন্ট এটাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমার অভিযোগটা এই জায়গায়। জি, আরেকটি বিষয় শিশু ভাইয়ের কাছে একটু জানতে চাইব, জরিপের প্রসঙ্গে আসলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন 47% মানুষ, ডাক্তার শফিকুর রহমানের পক্ষে 25% সম্ভাবনাকে কিভাবে দেখছেন সেটি জানতে চাইব। তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব শিশির মনির, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এটিও জরিপের তথ্য, আসলে জরিপ চূড়ান্ত নয়, তারপরও জানতে চাও যে এটি কোনো প্রভাব ফেলে কিনা বা সম্ভাবনা তৈরি করে কিনা। প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তারেক রহমানের 47%, ডাক্তার শফিকুর রহমানের শতকরা 25%। এগুলো তো আসলে স্ট্যাটিস্টিক্স তো চেঞ্জ হয়। প্রাইম মিনিস্টার শাসিত, আমাদের তো মন্ত্রিপরিষদ শাসিত সরকার হবে না, তাহলে হুই ইজ রানিং দ্য শো, এটাকে মানুষ বিশ্লেষণ করবে। তার পারফরমেন্স, তার কথা বলার ভঙ্গি, এক্সাইটেড হন কিনা, কিভাবে জবাব দেন, রিপ্লাই কি করে দেন, কি শব্দ চয়ন ব্যবহার করেন, এগুলো ম্যাচিউর ডেমোক্রেসিতে ভেরি ইম্পর্ট্যান্ট। ফলে ইলেকশন ক্যাম্পেইনের সময় এই দুই নেতার কার কী ধরনের শব্দচয়ন হবে, বক্তব্য হবে, এগুলোর উপর নির্ভর করে পিপলের মাইন্ডসেট অনেকটাই পরিবর্তন হয়। এই জন্যই তো ক্যাম্পেইন, এই জন্যই তো পিপলকে কনভিন্স করার জন্য ব্যক্তিগত ক্যাপাসিটি লাগে। শুধুমাত্র দলীয় ক্যাপাসিটির বাইরে গিয়েও এখন যে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, সব নেতৃবৃন্দকেই একটা পার্সোনালিটি টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। আমি যাচ্ছি আমার এলাকায়, এই পার্সোনালিটি টেস্টটা কিন্তু ভেরি ডিফিকাল্ট টেস্ট। আমি যে বলছি কথা, অ্যাড্রেস করছি, কোথায় পজ দিচ্ছি, কোথায় রিপ্লাই না দেওয়ার দরকার কিন্তু রিপ্লাই দিয়ে দিচ্ছি, কোন শব্দটা ব্যবহার করলে পরে ক্লাস অফ দ্য পিপল
মাইন্ড করছে কোন শব্দটা ইনক্লুসিভ না, কোন শব্দটা এক্সক্লুসিভ, কোন শব্দটা হিস্ট্রিকে রেপ্রেজেন্ট করে, কোন শব্দটা হিস্ট্রিকে রেপ্রেজেন্ট করে না। এই মুন্সিয়ানার উপর নির্ভর করবে এই জরিপের ফলাফল ওঠা বসা। এখানে তো সুইং ভোট আছে অনেক, এমন তো না যে আগামীকালকে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, আরও 2 মান্থস আছে। অফিসিয়ালি ক্যাম্পেইন শুরুই হয় নাই। ক্যাম্পেইন শুরু হয়ে যাওয়ার পরে কার পার্সেন্টেজ কম, কার পার্সেন্টেজ বেশি, এটা আমি কনসেন্ট্রেট করছি না। আমি কনসেন্ট্রেট করছি এটা যে একটা জরিপকে তো আর আমি চাইলেই নিগেট করে দিতে পারবো না ব্যক্তিগতভাবে, যেটা ঠিক না বেঠিক এটা তো আমি বলতে পারবো না। যদি আমাকে বলতে হয় যে জরিপটা ঠিক বা বেঠিক, তা আরেকটা জরিপের রেজাল্ট থাকতে হবে, আরেকটা ইনক্লুসিভ জরিপের রেজাল্ট থাকতে হবে, তখন এটা বলতে পারবো হুইচ ইজ মোর একুরেট, হুইচ ইজ রেপ্রেজেন্টেটিভ জরিপ, তখন সেটা বলতে পারবো। তো আমার ধারণা ইলেকশন ক্যাম্পেইনের মোড, ইলেকশন ক্যাম্পেইনের এজেন্ডা ফর্মুলেশন, ডেলিভারি, ডিজাইন, কালারিং, স্লোগান, এজেন্ডা ফর্মুলেশন, ম্যানিফেস্টো আলোচনা, ম্যানিফেস্টোকে বিশ্লেষণ, প্রবলেম সলিউশন অ্যাটিচিউড, ক্রিয়েটিভ প্রবলেম কিংবা কমপ্লেক্স প্রবলেমের সহজ সলিউশন যারা বের করে দিতে পারবে, আমার ধারণা সেই নেতা বা সেই পলিটিক্যাল পার্টির প্রতি পিপল উইল বি ইনক্লাইন্ড। এই জরিপ আরেকটি এসছে, আপনি বলছিলেন ম্যানিফেস্টোর কথা, ম্যানিফেস্টোর দিকে 1% কাছাকাছি মানুষ তাকিয়ে ভোট দেয়, এটি এসছে এখানকার তথ্যে। ম্যানিফেস্টো আসলে কতটা গুরুত্ব দিবে বলে মনে করেন? হ্যাঁ, ম্যানিফেস্টো যদি আমরা একটা ম্যানিফেস্টো দিয়ে দেই 50 পৃষ্ঠার, এটা তো মানুষ পড়তে পারবে না। এই ম্যানিফেস্টোর মধ্যে যদি আমি প্রায়োরিটি সেটিং করতে পারি, প্রায়োরিটি সেটিংয়ের মধ্যে যে প্রায়োরিটিগুলো আমি সেট করব, সেই সেট প্রায়োরিটিগুলোর যদি আমি পাঠযোগ্য করার মতো হলে সেটা পাঠযোগ্য করে বাস্তবিক করতে প্রবলেমটা কিভাবে সলভ হবে এটার মডেল দেখাতে পারি, দেন পিপল উইল বি বিলিভিং। আদারওয়াইজ তো এটা কিতাবে থাকবে, গোয়ালে থাকবে না। জি, ডাক্তার মধু হোসেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই আরেকটি তথ্য। সেখানে আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা না থাকলেও শর্তহীনভাবে বা শর্তযুক্ত অবস্থায় 69.2% উত্তরদাতা আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। একটু আপনার মত। আমার মনে হয় কি যে এই আলোচনাটা এইখানে আওয়ামী লীগকে আলোচনা করাটাকে আমি খুব যৌক্তিক মনে করি না। প্রথম প্রশ্নটি হচ্ছে যে একটা জরিপ যখন হয় না, সেই জরিপের আমরা যেগুলো জিনিস নিয়ে প্রশ্ন করি অনেক সময়, যে কথাটা পরিষ্কার হওয়া দরকার। জরিপের একটা মেথোডলজি থাকে, স্যাম্পল সাইজ থেকে মেথোডলজি থাকে, স্যাম্পল সিলেকশনের ক্রাইটেরিয়া থাকে, এটারা ইন্টারভিউ করেছে, তাদের কোয়ালিফিকেশন কি, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন আস, কিসের প্রভিত্তি রয়েছে। এখন প্রশ্নটা হলো যে এটি আমি প্রশ্নের মধ্যে ঢুকালাম কেন? এই কথাটিও তো একটা প্রাসঙ্গিকতায় আসতে পারে। আপনার রিসার্চ কোয়েশ্চেন্সটা কি? রিসার্চ কোয়েশ্চেনের মধ্যে কি আজকে বাংলাদেশের জনগণের কাছে এটি কি প্রশ্ন যে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না দেওয়ার বিষয়টি, এটি তো রাষ্ট্র একটা সিদ্ধান্তের মধ্যে থেকেই ব্যাপারটি এটা করেছে। এটা এখন তার প্রেক্ষিতে যারা নির্বাচনে যাবেন তারা তো তাদের দলীয় অবস্থান থেকে এটা বিবেচনা করতে পারবেন না। এই যদি জরিপ তারা করতে চাইতেন শুধু এই ফ্যাক্টরের উপর তারা জরিপ করতেন, ঠিক আছে, কিন্তু অন্যটার সাথে এটাকে সংযুক্ত করার মনে হয় তাতে হয়তো এই জরিপের যে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে এটাকে সামান্য হলেও এটি বোধহয় তাকে দুর্বল করেছে। তো এটা তো রিসার্চ কোয়েশ্চেনের অংশ না। আমি যদি বুঝতে চাই যে মানুষের ওপিনিয়ন থাকতে পারে না, ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু আপনি কোন কিছু আপনার মেজর ফোকাসটা কিসে? আপনার যদি মেজর ফোকাসটা হয় এটা যে কোন দলকে ভোট দিতে চায়, কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, কোন প্রতীকের সাথে আগ্রহ আছে কি না আছে, কিন্তু এর সাথে ওই প্রশ্নের প্রাসঙ্গিকতা। আমরা তো রিসার্চ কোয়েশ্চেন্সের উপর ভিত্তি করে কাজ করি, এবং যেহেতু আমাকে এই নিয়ে কাজ আমাকেও করতে হয়, রিসার্চ কোয়েশ্চেনের সংখ্যা আপনার যত বেশি হবে তখন রিসার্চ রেজাল্ট তত কমপ্লিকেটেড হয়ে যাবে, কিন্তু কমপ্লেক্স হবে। ফলে রিসার্চ কোয়েশ্চেনটা খুব ফোকাসড হওয়া দরকার, এবং আমি 3-4টা বেসিক রিসার্চ কোয়েশ্চেন রেখে যদি করতাম এটা, তাহলে এটার ব্যাপারে সেটা স্বচ্ছতা অনেকটা বেশি প্রতিষ্ঠিত হতো। আর একটা জিনিস যেটা আপনি বলছেন যে ম্যানিফেস্টো, হ্যাঁ, দীর্ঘ সাইজের ম্যানিফেস্টো কেউ পড়বে না। আমরা আমাদের দলের থেকে সেজন্য 8টা পিলার বলেছি, 8টা পিলার, 8টা লিফলেট। এটার মাধ্যমে আমরা বলবো যে ফ্যামিলি কার্ড আমাদের দল আনতে চাই, কৃষক কার্ড এই দল আমাদের দল আনতে চাই, স্বাস্থ্যের জন্য কী করতে চাই, শিক্ষার জন্য কী করতে চাই, কর্মসংস্থানের জন্য আমরা কী করতে চাই, পরিবেশের জন্য কী করতে চাই, এবং একই সাথে দেশের যে প্রান্তিক জনগোষ্ঠীর ভিতরে যারা আছেন, যাদেরকে কেউ গণে না, সেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, তাদের জন্য আমাদের দলীয় পরিকল্পনা কী, এগুলোকে আমরা ফর্মুলেট করে মানুষের কাছে সহজবদ্ধভাবে পাঠাবার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দলের যারা কর্মী যারা আছেন, ছাত্রদল বা যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, তাদেরকে আমরা প্রশিক্ষিত করছি, তারা এই মেসেজটা নিয়ে যাবেন। অন্যরকম
কোনো কিছু নিয়ে তারা মাঠে যাবে না। আগের দেয়া ম্যানিফেস্টোর কত শতাংশ পূরণ হয়েছে সেগুলোর পর্যালোচনা কি থাকছে আপনাদের এই আমাদের এটার সাথে এই বিষয়টা যেটা সেটা হলো যে আপনি যদি একাডেমিক ডিসকাশনে যদি যেতে চান সেটা একটু একাডেমিক অংশ। আমাকে নিশ্চয়ই কোনো ভোটার এটা এই প্রশ্নটা করবে কিনা যে আপনি কত শতাংশের, সে বলবে যে আপনারা তো এটা বলেছিলেন নির্বাচনের প্রতিশ্রুতিতে আগে, এটা সেটা প্রতিপালন করতে পেরেছিলেন কিনা। দেখুন আমরা সেই নির্বাচন করেছি 2001 সালে। এরপরের তো নির্বাচনগুলো যেটা হয়েছে দেশে, সেই নির্বাচনের ধরন বা গঠন আমরা সবই জানি। সে জায়গায় আমাদের ঠিক ওই প্রতিশ্রুতি পূরণের পরীক্ষা দেওয়ার মতো সুযোগ আমাদের জন্য কখনোই তৈরি হয়নি। সেটি আগামী দিনে নিশ্চয়ই হবে। ফলে এই যে পেছনে যে গ্যাপটা রয়েছে, যার জন্য তো আমাদের 31 দফায় আমরা বলতে চাইছি রাষ্ট্র কাঠামো মেরামতের আমাদের পরিকল্পনাটা কি। এই ধ্বংস হয়ে যাওয়া একটা রাষ্ট্রকে মেরামত করা দরকার, এবং তার সাথে সাথে জনগণের প্রত্যাশার যে অংশটুকু দরকার, ওখানে আমরা কিন্তু সাংবিধানিক বিষয় নিয়ে কিন্তু জনগণকে অতটা বলতে যাব না, কারণ তার কাছে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে কিনা হবে এটা তার কাছে হয়তো এত গুরুত্বপূর্ণ না। কিন্তু পরের দিনে সে খাবে কি, তার সন্তানের নিরাপত্তা কোথায় আছে, এটি কিন্তু তার কাছে অনেক বড় প্রশ্ন। হাসনাত কাইয়ুম, একটু আপনার কাছে জানতে চাই ভিন্ন একটি প্রসঙ্গে। নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে মুরতাদ কাফির আখ্যা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান। আজকে ফেসবুকে তিনি এমন একটি স্ট্যাটাস দিয়েছেন যেটি নিয়ে আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। আপনার মন্তব্য জানতে চাই। এইগুলি হচ্ছে ধরেন খুবই পরিকল্পিতভাবে কতগুলো সেটেলড ম্যাটারকে আনসেটেল করা, সোসাইটিতে এক ধরনের মব ক্রিয়েট করা, কম প্রয়োজনীয় বিষয়কে তর্কের মধ্যে এনে অধিক গুরুত্বপূর্ণ তর্ককে আসলে নাই করে ফেলা, মানুষের যেগুলি আসলে মৌলিক ইস্যু বা যেটা বলতেছিলেন যে এই নির্বাচনে আসলে তার কি লাগবে, বেগম রোকেয়া যদি মুরতাদ হয়ে থাকেন কিংবা মুরতাদ না হয়ে থাকেন, আমি এই বিতর্ক যদি না তুলি, মানে ধরে নিই যে মুরতাদ, তাইলে আজকে তাকে কি করা হবে? মুরতাদের যে শাস্তি একজন মৃত মানুষের উপর কি সেটা প্রয়োগ করা হবে? মানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এটা কেন করেন, কোন জায়গা থেকে করেন, উনি কার জন্য জ্ঞান উৎপাদন করছেন এবং কার জন্য জ্ঞান বিতরণ করছেন? তার মানে সোসাইটিকে একটা অংশ থাকে, আমরা যারা শিক্ষিত মানুষ তাদের মধ্যেই থাকে, যারা হচ্ছে সত্যটাকে অর্ধ সত্যের সাথে মিলায়, কখনো ধরেন যেটা সত্য না সেটাকে আসলে সামনে নিয়ে আসে, যেটা এই মুহূর্তের বিষয় না সেটাকে করে। এগুলির ভেতর দিয়ে সমাজের মধ্যে যেই সমস্ত কাজ হওয়ার কথা সেগুলি যাতে না হয় তার জন্য কাজ করে। এবং এটা এমনিতে হয়তো তাকে মনে হবে যে খুব ধার্মিক, ওনাকে মনে হতে পারে যে উনি ধর্মের ব্যাপারে আসলে উনি একজন ধর্মের প্রতিনিধিত্ব করেছেন, নারীদের বিরুদ্ধে আসলে উনি একটা ভূমিকা নিয়েছেন, বা একজন নারীর চরিত্রে এই যে মোরতাদ এলিমেন্টটা ছিল এটাকে বের করেছেন। এইভাবে যদি আপনি যাইতে থাকেন ইবনে সিনা পর্যন্ত যাইতে পারবেন, আপনি কাজী নজরুলের উপরে যাইতে পারবেন, আপনি অনেক কিছু। এইটার কারণটা কি? আমি যেটা বুঝি যে এইগুলির এক ধরনের এই বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা রাজনীতি আছে। এই রাজনীতি হচ্ছে একদম সফট জায়গাগুলিকে ধরে, এখানে বিজেপির ধরেন সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আসলে যেই ধরনের উগ্র হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট পলিটিক্সটা সে এখানে করে, তার আসলে রসদ দেওয়ার জন্য উল্টা দিকে কতগুলো মানুষকে এখানে নিয়োগ করা থাকে, তারা বেনিফিটেড হয় এবং তারা একদম তাদের কাজটা করে দেয়। এইখানেও এই লোকেরা ধরেন বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে, সাংবাদিক জগতে থাকতে পারে, পলিটিশিয়ানদের মধ্যে থাকতে পারে, এবং এদেরকে আমরা দেখতে পাই। কিন্তু আমাদের এখানে যেটা মুশকিল যে এই যে জায়গাটা নিয়ে কথা বলতে হচ্ছে না আপনার এখানে, আমার এই কথা বলাটা পর্যন্ত আসলে হচ্ছে কোনো না কোনোভাবে এই লোকটাকে প্রাসঙ্গিক করে, যার আসলে সোসাইটিতে প্রাসঙ্গিক হওয়ার কোনো ধরনের কোনোই যোগ্যতা নাই। খুবই উদ্ভট কারণে তাকে এখন আমার আলোচনার মধ্যে আনতে হচ্ছে, এবং আপনার এই টেলিভিশনে অন এয়ার একটা প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাকে সময় দিতে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু সে মোটেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মতো কোনো কাজ করে নাই। এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার প্রকল্পের সাথে জ্ঞান উৎপাদনের সাথে কোনোভাবেই সম্পর্কিত না, এখানে অপজ্ঞান ছড়ানোর সাথে সম্পর্কিত। বিশ্ববিদ্যালয়ে অপজ্ঞান ছড়ানোর জন্য না, কিংবা আমরাও এখানে এই সমস্ত আলাপ করার জন্য বসি নাই। কিন্তু আমাদেরকে যখন এই আলাপগুলি করতে হয় তখন আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি মিস করি, এবং এবার গোটা নেশনকে সে এরকম একটা মিসইউজের ভেতরে ঠেলে দেয় তারা। এবং আমি মনে করব মিডিয়ার উচিত হচ্ছে, আমি এখানে কথাটা শেষ করি, মিডিয়া কিংবা এখানকার আসলে যারা শিক্ষিত মানুষ তাদের একটা জায়গায় নেওয়া উচিত, এই সমস্ত লোকদেরকে ইগনোর করা শেখা দরকার। যখনই সে উস্কানি দেয় এবং তখনই যে আমরা উস্কানিতে যুক্ত যখন হই, তাদের দ্বারা পরিচালিত হয়, যখন মব হয়, তখন মিডিয়া আসলে কতটাকে অ্যাভয়েড করে থাকতে পারবে কতটা অ্যাভয়েড করা মানে
আমি জি, ওই জায়গাটা আলোচনা- আমি জাস্ট একটা দৃষ্টিভঙ্গির কথা বলছি। জি। আমি এই ঘটনাতেই করতে হবে আমি এটাও বলছি না। জি, শেষ করতে হচ্ছে, আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টায়, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই। আপনি